ফাইনাল ট্রায়াল দিয়ে নিই। জুলাইয়ের 31 তারিখ শুক্রবার, ক্লাস 10-এর ক্লাস। আজকের আলোচনার বিষয় লেখক সুবোধ ঘোষের বহুরূপী গল্প। আমি একটু জিজ্ঞেস করে নিই যে বহুরূপী গল্প কোন গ্রন্থের অন্তর্গত, মানে বহুরূপী গল্পের মূল গ্রন্থের নাম কি? কেউ একজন বলো। ওকে, গল্প সমগ্র এই গ্রন্থের অন্তর্ভুক্ত বহুরূপী গল্প। লেখক সুবোধ ঘোষের এই যে গল্প সমগ্র, এটি 3টি খণ্ডে প্রকাশিত। তার মধ্যে তৃতীয় খণ্ডের মধ্যে এই বহুরূপী গল্পটি অন্তর্ভুক্ত রয়েছে এবং এই গল্প সমগ্রের তৃতীয় খণ্ড প্রকাশিত হয়েছে 1994 খ্রিস্টাব্দে। গ্রন্থটা প্রকাশিত হয়েছে, গল্প তো আগেই লেখা হয়েছে, কিন্তু এই গল্প গ্রন্থটার তৃতীয় খণ্ড প্রকাশিত হয়েছে 1994 খ্রিস্টাব্দে, যেখান থেকে সংকলিত এবং তোমাদের ক্লাস 10-এর পাঠ্য। লেখক সুবোধ ঘোষ। বাংলা সাহিত্যে সুবোধ ঘোষের আত্মপ্রকাশ 20 শতকের, মানে বিংশ শতাব্দীর 40-এর দশক। 40-এর দশক থেকে 80-র দশক পর্যন্ত প্রায় 40 বছর ধরে বাংলা সাহিত্যে, বিশেষ করে ছোট গল্প এবং উপন্যাসের জগতে তথা কথা সাহিত্যের জগতে রীতিমতো সাড়া জাগিয়েছিলেন লেখক সুবোধ ঘোষ। সুবোধ ঘোষের ফসিল বলে একটা ছোট গল্প আছে, অযান্ত্রিক বলে একটা ছোট গল্প আছে, একটু অন্য ধারার গল্প, একটু অন্য স্বাদের, একটু অন্য ধরনের, একটু ব্যতিক্রমী গল্প। অযান্ত্রিক গল্প তো অসাধারণ একটা গল্প। যাই হোক, লেখকের আজকের আলোচ্য বিষয় এই বহুরূপী গল্পটাও কিন্তু একটু অন্য মানের, ভিন্ন স্বাদের, ভিন্ন ধারার গল্প হয়ে উঠেছে। সচরাচর ছোট গল্প যে বিষয় নিয়ে লেখা হয়, ছোট গল্পের মধ্যে যে বিষয় ফুটে ওঠে বা ফুটিয়ে তোলা হয়, সেখান থেকে সরে গিয়ে একটু অন্য ধরনের বিষয়কে লেখক গ্রহণ করেছেন। এই বহুরূপী গল্পে যে কেন্দ্রীয় চরিত্র, যে মুখ্য চরিত্র হরি, যে হরি এই গল্পের গল্পকথক এবং তার দুই বন্ধুর কাছে, মানে অনাদি আর ভবতোষের কাছে হরিদা বলে সম্বোধিত হন। অর্থাৎ হরিকে তারা হরিদা বলে সম্বোধন করেন, হরিদা বলে ডাকেন, কিন্তু হরিদার সঙ্গে তারা দাদা ভাইয়ের মতো না, তারা বন্ধুর মতো কিন্তু মেশেন, আড্ডা দেন। তো এই চরিত্রগুলোর মধ্যে হরিদা কিন্তু মুখ্য চরিত্র। আরও কয়েকটা চরিত্র আছে, যেমন সন্ন্যাসীর কথা আছে, আছে জগদীশবাবুর কথা আছে, কিন্তু এই গল্পে সমস্ত চরিত্রকে ছাপিয়ে উঠেছে, ছাড়িয়ে উঠেছে যে চরিত্র, সে হলো হরিদা চরিত্র না, হরিদার বা হরির ঊর্ধ্বে বহুরূপীর চরিত্র। তাই গল্পে হরি নয়, হরিদা নয়, গল্পে প্রাধান্য পেয়েছে হরিদা যে সাজে নিজেকে সুসজ্জিত করেন, যে সাজে নিজেকে প্রকাশ্যে নিয়ে যান, সবার মাঝে নিয়ে যান, সেটা হলো বহুরূপী। তো সেই বহুরূপীর চরিত্রটা এখানে গুরুত্ব পেয়েছে বা প্রাধান্য পেয়েছে। এখন এই বহুরূপী গল্পের লাইন ধরে ব্যাখ্যা আজকের করব না, বা অনলাইন ক্লাসে করবই না, কারণ লাইন ধরে ব্যাখ্যা করতে গেলে যে সময় যাবে, সেই সময়ে মোটামুটি অনেকগুলো ক্লাস আমাদের করতে হবে। তার জন্য প্রত্যেকটা লাইন ধরে ব্যাখ্যা এর আগে করে দিয়েছি, তোমাদের মন দিয়ে শুনতে বলেছি। যে ব্যাখ্যাগুলো তোমরা যদি শুনে থাকো মন দিয়ে ভালোভাবে, আমার মনে হয় না যে কোথাও কোনো সমস্যা থাকবে, কোথাও কোনো প্রশ্ন থাকার কথাই নয়। যদি প্রশ্ন থাকে শেষের দিকে 5-10 মিনিট সময় দেব, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটানা একটু গল্পের যে উপজীব্য বিষয়, গল্পের মধ্যে যে মুখ্য বিষয়টা, সেটাকে যেমন তুলে ধরবো, আলোচনা করব, তেমনি এই গল্পে আমরা কোথায় আছি, কিভাবে আছি, সেটাকেও আমি আলোচনা করে দেব। আর সেই সাথে সাথে এই গল্প থেকে যা আমরা শিখব, এই গল্প থেকে আমরা যা বুঝব, সেটাই পরবর্তীতে আমরা আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করব, ওটাকে আরেকবার আলোচনা করব। কারণ এটাই হবে আমাদের মূল শিক্ষণীয় বিষয়। আমরা
এই গল্পটাকে পড়বই কেন? এই গল্পটা মাধ্যমিকে আছে তাই পড়ব না, তার জন্য পড়ার দরকার নেই। আমরা পড়ব জানার জন্য, বোঝার জন্য। আমরা পড়ব কোথায় আমরা আছি, আমরা কিভাবে পরবর্তীতে বাস্তবে আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করব। তাহলে কী হবে? পরীক্ষার জন্য পড়া হয়েই যাবে। পরীক্ষার জন্য পড়া হয়ে যাবে। পরীক্ষার জন্য পড়ব না, পড়ব নিজের জন্য। আর নিজের জন্য যখনই পড়ব এমনভাবে ওটাকে রপ্ত করে নেব, এমনভাবে বুঝে নেব, পরীক্ষার পড়া আপনার থেকেই হয়ে যাবে। তাই নাম্বার পাওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না। নাম্বার আপনি চলে আসবে। তার আগে গল্পটাকে বুঝবো। আর গল্পটাকে যদি খুঁজে পাও নিজের জীবনের সঙ্গে একাত্ম করে, তাহলে এই গল্প 2-1 বছরের জন্য নয়, সারা জীবনের সম্পদ হয়ে থাকবে, আমি বলছি। আর প্রত্যেকটা গল্পকে, প্রত্যেকটা কবিতাকে এইভাবে বোঝার চেষ্টা করবে। শুধু আমি এই ক্লাসের কথা বলছি না, যত সাউন্ডগুলো মিউট করে, যত সামনের দিকে এগোবে, এই মাধ্যমিক দেওয়ার পরে 11, 12, কলেজ লেভেল, ইউনিভার্সিটি বা আরও যে বড় বড় বৃহৎ জগতে পা রাখবে, শিক্ষার যে বড় জগতে বৃহৎ উচ্চ শিক্ষায় পা রাখবে, সেখানে আমি বলবো প্রত্যেকটা বিষয়কে জীবনের সঙ্গে মিলিয়ে নাও। প্রত্যেকটা বিষয়কে কেন পড়বে, কি আছে এখান থেকে শিখবো, শিখে আমি প্রয়োগটা করব কিভাবে, কি কারণে আমি পড়ব, ওই জিনিসটা খোঁজার চেষ্টা করো। মানে প্রশ্ন করো, প্রশ্ন। যে তোমাকে বোঝাচ্ছে, যার কাছে তুমি ব্যাপারটা বুঝতে যাচ্ছ, তার কাছে প্রশ্ন করো যে আমি কেন পড়বো, কেন আমি এখান থেকে এটা শিখবই কেন, কী কারণে, আমার লাগবে এটা কোথায়। বেশিরভাগ হয়তো বলে দেবে, বাবা অত মুখ খুলতে হবে না, এখন যা বোঝাচ্ছি তাই বোঝ, সামনে পরীক্ষা আছে, পরীক্ষায় নাম্বার পেতে হবে, বুঝে যা। ওটা আমিও বলবো, কিন্তু আমি ওটার আগে এটা বলবো, এটাকে বোঝো, পরীক্ষা নাম্বারটা এমনি চলে আসবে। তবে ভালো লাগানোর চেষ্টা করো। আমি চাপিয়ে দেব বা বাবা মা চাপিয়ে দেবে সেটা করো না। আমার সাবজেক্টটা আপাতত করো না। অন্য সাবজেক্টে যারা যা বলছে তাদের মতো শোনো, কিন্তু আমি আমার কথাটা বলবো, আমার সাবজেক্টটাকে ওইভাবে চাপিয়ে দেওয়ার পক্ষপাতী আমি নই। তো আমরা ছিলাম বহুরূপীতে। বহুরূপী মানে কি? বহুরূপী মানে বহু রূপ ধরেন যিনি। বহু রূপ, বহু বেশ, বহু সাজ পোশাকে নিজেকে সুসজ্জিত করেন যিনি। তবে শুধু বেশ ধরেন তাকেই বহুরূপী বলা হয় নয়। তো বেশ ধরে সাজ পোশাকে নিজেকে সুসজ্জিত করে একটা চরিত্রকে অসাধারণ রূপ দেয়া, তার মানে একেবারে জীবন্ত করে ফুটিয়ে তোলাই হলো বহুরূপীদের কাজ। কিন্তু এই বহুরূপীরা এই রকমভাবে চরিত্রকে জীবন্ত করে তোলে কেন? তাদের কী দায় পড়ল? অনেকের মনে হতে পারে এটাই তার পেশা, এটাই তার জীবিকা, এইভাবে সে অর্থ উপার্জন করে। হ্যাঁ, এটা ঠিকই, কিন্তু এইভাবে অর্থ উপার্জন না করে কোনো বহুরূপী যদি কোনো দোকানের বিক্রি বাটার কাজ যদি খুঁজে নিতেন, কোথাও যদি কোনো বেসরকারি চাকরি একটা জুটিয়ে নিতেন, তাহলে হয়তো এখান থেকে অনেক বেশি উপার্জন করতে পারতেন। তার মানে নিশ্চিত দুবেলা দুমুঠো অন্ন জুটেই যেত। কিন্তু বহুরূপীর পেশাতে তো অনিশ্চয়তা আছে। কোনো দিন দেখা গেল জুটলো, তো কোনো দিন জুটলোই না, বা যেদিনকার জুটলো সেদিনকার যতটুকু জুটলো তা দিয়ে দুবেলার অন্ন তো জোগাড় করা দূরের কথা, হয়তো এক বেলাও জুটে না। তাই দেখা যায় বহুরূপীদের জীবনে কখনো অনাহার তো কখনো অর্ধাহারে দিন চলছে, মানে দারিদ্র্য লেগেই আছে। তা সত্ত্বেও কিন্তু বহুরূপীরা কেন নিজেদেরকে প্রকাশ্যে টেনে বের করেন? তার কারণ কোথাও না কোথাও বুঝতে হবে এই বহুরূপীর মধ্যে, মানে ওই ব্যক্তিটার মধ্যে কোথাও না কোথাও লুকিয়ে আছে একটা সত্তা, আর সেই সত্তাটার নাম হচ্ছে শিল্পী সত্তা। তবে বহুরূপীদের মধ্যেই যে, বা বহুরূপী সাজেন যিনি, তার মধ্যেই যে শিল্পী সত্তাটা আছে তা কিন্তু নয়। প্রত্যেকটা মানুষের মধ্যেই এই সত্তাটা বজায় রয়েছে, বর্তমান রয়েছে, এটা আমরা জানি। শুধু চিনে নিতে হবে, শুধু খুঁজে নিতে হবে। হয়তো একটা বয়স পর্যন্ত দেখবে যে তুমি খুঁজেই পাচ্ছ না,
তোমার মনে হতে পারে, আচ্ছা আমি পৃথিবীতে কেন এসেছি? ও, পৃথিবীতে এসেছি খাবো দাবো, ঘুরবো ফিরবো, নতুন নতুন ড্রেসপত্র কিনবো, নিজেকে দারুণ করে স্টাইলিস্ট করে সাজাবো, এই জন্যই তো এসেছি। না, ওটা কোনো লক্ষ্য হতে পারে না। এসেছি খাবো দাবো, ঘুরবো, কয়েকটা বছর কাটাবো, তারপরে টুক করে মরে যাব। না 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 না, ওই জন্য কিন্তু পৃথিবীতে মানুষ আসে না। প্রত্যেকটা মানুষের কিছু করার কিন্তু ক্ষমতা আছে। ওই ক্ষমতাটাকে খুঁজে বের করতে হবে, আসলে কি করতে পারে সে, কি করতে পারে না সে, ওই প্রশ্নটা তাকে করতে হবে যে আমি কি করতে পারি, আচ্ছা আমি কি হতে পারি, আমার মধ্যে এমন কোন শক্তিটা লুকিয়ে রয়েছে যেটাকে আমি পুরোপুরি খুঁজে পেতে পারি, সেই শক্তিটাকে আমি অনুভব করতে পারি। সেই শক্তিটাকে অনুভব করতে গেলে নিজের শিল্পী সত্তাটাকে খুঁজে বের করতে হবে। পড়াশোনা করাটা এটা তো সবাইকেই করতে হবে, কারণ শিক্ষা লাভ, শিক্ষা তো আমাদের সর্বাঙ্গীন বিকাশ সাধন ঘটায়। তারপরে আমরা যে পদ্ধতিতে এই যে অভ্যস্ত হয়ে চলেছি, এটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা পদ্ধতি তথা সিস্টেম। তো সেই সিস্টেমে আমাদের অভ্যস্ত হতে হবে। ডিগ্রি আমাদের থাকতে হবে, নাহলে আমরা সমাজে টিকবো কী করে, সমাজে বাঁচবো কী করে? সমাজে টিকতে গেলে, সমাজে বাঁচতে গেলে একটা কিন্তু সার্টিফিকেট লাগে, এবং ন্যূনতম একটা যোগ্যতা যাচাই করার জন্য এই ডিগ্রিগুলো কিন্তু কাজে লাগে। তো সেই কারণে আমরা পড়াশোনা করছি। তার মানে শুধু ডিগ্রি লাভের জন্য পড়াশোনা করছি তা নয়, সেই সাথে সাথে আমরা কিছু শিখছিও। তার মানে পড়াশোনাটা করতে হবে, পড়াশোনাটা প্রত্যেকে করতে হবে, সকলের জন্য শিক্ষা। কিন্তু সবার কি পড়তে ভালো লাগে? সবার পড়তে ভালো লাগে না, কারণ একটা বয়স পর্যন্ত যে এই যে পুঁথিগত শিক্ষা আমাদেরকে দেয়া হয়, সেটা কিন্তু একটা বয়স পর্যন্ত প্রত্যেকটা শিশুর কাছেই রীতিমতো কষ্টের, যন্ত্রণার বোঝা বলে মনে হয়। তাকে এক অর্থে জোর করে গেলানো হয়, পিষে মারা হয় তার যে মনটা, কোমল মনটাকে। কিন্তু তারপরে একটা বয়সের পরে গিয়ে ওই শিশু হচ্ছে নিজেকে আবিষ্কার করতে পারে, নিজেকে খুঁজে পায় যে এরপরে আমার মধ্যে এমন কিছু আছে যেটা আমি খুঁজে পেয়েছি, এইবারে আমার রাস্তাটা কিন্তু একটু অন্য। আমি হতে চাই একজন শিল্পী। সেই শিল্পী কখনো নৃত্য, কখনো সঙ্গীত, কখনো চিত্র, ছবি আঁকা, কেউ অভিনয়, এরকম হাজার হাজার রাস্তা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তার মানে এই নয় যে ছবি আঁকতে ভালোবাসে বা যার চিত্রকর হয়ে ওঠার মতো ওই প্রতিভা রয়েছে সে গায়ক হতে পারে না। তার মানে একজন ব্যক্তি দুটো, তিনটে, চারটে শিল্পকে কিন্তু বজায় রাখতে পারে, মানে ফুটিয়ে তুলতে পারে। তার মানে ওই খুঁজে বের করতে হবে। তোমরা তো এই বয়সে বেশিরভাগ একটা শিল্পকে এখনও পর্যন্ত খুঁজেই পেলে না। কেউ কেউ হয়তো খুঁজে পেয়েছে, কারোর গান করতে ভালো লাগে, কারোর ছবি আঁকতে ভালো লাগে, কিন্তু এই গান করা, ছবি আঁকা বা আরও অন্যান্য যে শিল্পগুলো, সেই শিল্পগুলো পরিস্থিতির কারণে বা এই পড়াশোনার চাপে বা বাড়ির পরিবেশের কারণে বা পারিপার্শ্বিক পরিবেশের কারণে কি হয়ে যায়, অবস্থার কারণে ওই শিল্পটা আস্তে আস্তে যেন জীবন থেকে হারিয়ে যায়। কিন্তু আমি বলবো শিল্পটাই মানুষকে বাঁচিয়ে রাখে, শিল্পটাই মানুষের ভালো লাগার, শিল্পটাই মানুষের ভালোবাসার। তাই ভালোবাসাকে, ভালো লাগাকে, পছন্দকে কিন্তু কখনো কোনো কিছুর বিনিময়ে বিসর্জন দেবে না, দেবেই না। তাতে এসপার ওসপার যা হয় যা হয়ে যাক। তাহলে বাঁচবে কী করে? ভালো লাগাটাই যদি বিসর্জন দিয়ে দাও, বাঁচবে কী করে? ও তাহলে পড়াশোনাটা করবো না? হ্যাঁ, পড়াশোনাটা করবে, পড়াশোনাটাও করবে, কিন্তু নিজের ভালো লাগার শিল্পটাকে বজায় রাখবে। তোমাকে কনভিন্স করতে হবে, তোমাকে বোঝাতে হবে, তোমাকে অ্যাসিওর করতে হবে, বাড়িতে তোমাকে বলতে হবে যে না, আমি আমার পড়াটাকে বজায় রাখবো এবং ভালো মতো পড়াশোনা করবো, মন দিয়েই পড়াশোনা করবো, ভালো রেজাল্ট করবো, জানবো, শিখবো। এমনিতেই জানলে শিখলে রেজাল্ট হয়েই যাবে, কিন্তু আমাকে আমার এই ভালো লাগার শিল্পটাকে নিয়ে এগোতে দাও।
একটা সময়ের পরে গিয়ে যখন দেখছো যে না, শিল্পটাই তোমার কাছে নেশা এবং পেশা দুটোই হয়ে গেছে, ব্যাস ওই শিল্পটাকে নিয়েই তুমি ঝাঁপিয়ে পড়ো। শিল্পী কিন্তু সাধারণত বা প্রধানত দুই ধরনের হয়। শিল্পী প্রধানত দুই ধরনের হয়। এক শিল্পী যারা কী করে না, তাদের শিল্পটাকে অর্থের বিনিময়ে বিক্রি করে, এমনও শিল্পী আছে। কিন্তু যারা খাঁটি আদর্শ শিল্পী, যারা প্রকৃত শিল্পী, তারা কিন্তু তাদের শিল্পকে কোনো কিছুর বিনিময়ে বিক্রি করে না। কেউ যদি এসে বলে একজন অসাধারণ চিত্রশিল্পীকে এবং সত্যিকারের শিল্পী তিনি অর্থে বিক্রি হওয়ার মতো নয়, তাহলে তাকে যদি বলে আপনার এই সুন্দর চিত্রটা আমাকে বিক্রি করুন, আমি কোটি টাকা দিচ্ছি, কয়েক কোটি টাকা দিচ্ছি, তাকে কোটি কোটি টাকা দিয়েও কেনা যায় না, তিনি কিন্তু বিক্রি করেন না। বরং তার শিল্পী মনটাতে আঘাত লাগে, কষ্ট পায়, এই কথা শুনেই তিনি কষ্ট পান। তখন তিনি কিন্তু আশা করেন একজন প্রকৃত সমঝদার যে তার শিল্পটাকে বুঝবে, শিল্পটাকে বোঝা মানে শিল্পীকে বুঝবে, এরকম প্রকৃত সমঝদার এসে যদি বলে যে আপনার শিল্পটাকে আমি কিন্তু যত্ন করে আগলে রাখতে চাই, তখন ওই অনেক টাকায় বিক্রি হতে পারত যে শিল্প, সেই শিল্পকে তিনি কী করেন, নির্দ্বিধায় অনায়াসে অর্থ না নিয়েই তার হাতে তুলে দেয়। কারণ তিনি বোঝেন যে ইনি হচ্ছেন প্রকৃত সমঝদার, শিল্পের সমঝদার, একেই কিন্তু আমার শিল্পটা তুলে দিলে ইনি বাঁচিয়ে রাখবেন। হ্যাঁ, এরাই হচ্ছে প্রকৃত শিল্পী, এরাই হচ্ছে জাত শিল্পী, আদর্শ শিল্পী। এই রকম শিল্পী আমাদের আশেপাশে অনেকেই আছেন, ছড়িয়ে ছিটিয়ে আছেন, যাদেরকে আমরা কিন্তু দেখেও না দেখার ভান করে অবহেলা সহকারে দূরে সরিয়ে দিই, যাদেরকে আমরা গুরুত্বই দিই না। আমরা ভাবি তো রাস্তাঘাটে গান করে বেড়াচ্ছে, উনি আবার কোনো শিল্পী নাকি, ওনার মধ্যে কী ট্যালেন্ট আছে? কিন্তু আমরা জানি এই রাস্তাঘাটে আমাদের চলাচলের পথে, কখনো ট্রেনে, ট্রামে, বাসে আমরা কিন্তু এইরকম শিল্পীকে দেখতে পাই, যাদের কি সুন্দর গলা, সত্যি মিষ্টি গলা, সেখানে কোনো ইনস্ট্রুমেন্ট নেই, কোনো যন্ত্র নেই, শুধু খালি গলায় গান করছে, অসাধারণ গলা। তাদের কোনো প্রশিক্ষণ নেই, ছোটো থেকে কোনো প্রশিক্ষণ তারা পায়নি, তারা গান শুনে শুনে এইভাবে গান গাইছে। ওরা কিন্তু সত্যি শিল্পী, কিন্তু সমাজ তাদেরকে কদর করে না, তাদের টাকা নেই, তাদের স্ট্যাটাস নেই। কিন্তু এইসব রিয়ালিটি শোগুলোতে আমরা মাঝে মাঝে দেখি যে গলা ফুটপাতে চলারও যোগ্য নয়, সেই গলা ওই ইনস্ট্রুমেন্ট, ওই টেকনোলজি, ওর সাহায্যে এমনভাবে ফুটিয়ে তোলা হচ্ছে, মনে হচ্ছে যেন ও অসাধারণ। আশা, লতা, অরিজিৎ সিং এদেরকে ছাড়িয়ে যাওয়ার মতো গলা, কিন্তু দুদিন পরে দেখা যাচ্ছে ওই গলা মুখ থুবড়ে পড়ে। তাহলে আশেপাশে কিন্তু অনেক শিল্পী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তোমরা ফেসবুকে ঢুকে দেখবে, অনেক ভিডিও তোমরা দেখেছো, দেখবে ধরো কোনো পার্কে একজন চুপ করে বসে আছে। এই খুব জোরে বৃষ্টি শুরু হলো রে, এই বৃষ্টিতে এখন আমার সাউন্ডটা ভালো করে শোনা যাবে কিনা আমি জানি না। শোনা যাচ্ছে কি? সাউন্ড শোনা যাচ্ছে? আচ্ছা, শোনা যাচ্ছে তো, কারোর হয়তো শোনা যাচ্ছে, কারোর হয়তো ঠিকমতো শোনা যাবে না। যাই হোক, আমি চেষ্টা করছি একটু জোরে বলার, যাতে বৃষ্টির আওয়াজটা ছাপিয়ে আমার গলার আওয়াজটা তোমাদের কানে যায়। তো যেখানে ছিলাম, যে এরকম দেখা যাচ্ছে পার্কে সারা গায়ে ওই সিলভার কালার মেখেছে, সিলভার বা ব্রোঞ্জ মেখে একেবারে একটা মূর্তির মতো কোথাও দাঁড়িয়ে আছে বিশেষ ভঙ্গি করে বা বসে আছে। তো পার্কে যারা বেড়াতে আসছে দেখছে, দেখে কী ভাবছে, একটা স্ট্যাচু, একটা মূর্তি। তারপরে তারা ওখানে দাঁড়াচ্ছে, ছবি নিচ্ছে, সেলফি তুলছে।
অনেকক্ষণ পরে দেখা গেল ভদ্রলোক নড়ে উঠল, ভয় পেয়ে এরা ঠিক সরে গেল। এরকম ভিডিও কিন্তু আমরা অনেক দেখেছি। তো ওরাও কিন্তু শিল্পী, এবং এই শিল্পীরা সত্যি মানে এদেরকে কুর্নিশ করার মতো, কুর্নিশ মানে এদেরকে সত্যি মানে আমাদের স্যালুট করতে হয়। এরা এই বহুরূপী সাজার জন্য কত সময় নষ্ট করে। আমাদের কাছে তো মনে হতে পারে প্রচুর সময় দেয়, মানে প্রচুর সময় নষ্ট করে। এত সময় নষ্ট করে কারণ সারা গায়ে রং মাখতে হচ্ছে, তারপরে সাজ পোশাক ঠিকঠাক করে সিলেক্ট করতে হচ্ছে, কোন চরিত্রের জন্য ঠিক কোন সাজ লাগবে তার জন্য সময় দিতে হচ্ছে, পরিশ্রম করতে হচ্ছে। তারপরে ওই সাজ পোশাককে সংগ্রহ করা, বা কেউ কেউ হয়তো কেনে, কিন্তু যারা এই সাধারণ বহুরূপী তারা কিন্তু সাজ পোশাককে কিনতে পারে না, কেনার মতো তাদের সামর্থ্য নেই। তো তারা কি করবে? হয়তো এখান থেকে ওখান থেকে জোগাড় করে, কারো কাছ থেকে চেয়ে নিয়ে আসে, কোথাও হয়তো ওই নোংরা আবর্জনার মধ্যে পড়ে থাকা এটা ওটা জিনিসপত্র নিয়ে এসে সেই জিনিসপত্রগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে তাদের ওই চরিত্রটাতে মানানসই করে তোলার জন্য, চরিত্রকে খাপ খাওয়ানোর জন্য তারা সেগুলোকে নিজের হাতে বানিয়ে নেয় বা সাজিয়ে নেয়। তাহলে কত সময় দিতে হয়, কত পরিশ্রম করতে হয়, অথচ আমরা তাদের সঠিক যে মূল্যটা, সেই মূল্যটা কিন্তু আমরা দিই না। হয়তো আমাদের একটু দয়া হলো, আমরা কখনো 2-4 আনা তাদের হাতে তুলে দিই, তারা সেই 2-4 আনা নিয়ে কিন্তু খুশি, তারা সেই 2-4 আনা নিয়ে আনন্দ পায়। তারা অল্প টাকা দিলাম মানে তারা কিন্তু রাগ করে না, তারা কিন্তু বিরক্ত হয় না, কারণ শিল্পীরা রাগ করেন না, শিল্পীরা বিরক্ত হন না। এটাই শিল্পীদের প্রকৃত পরিচয়। শিল্পীদের যে প্রাপ্তি, সেই শিল্পীদের প্রাপ্তিটা কি না, কোনো মানুষকে আনন্দ দিতে পেরেছেন, কোনো মানুষের মনোরঞ্জন করতে পেরেছেন, সেই মানুষটা তার এই কাজ দেখে খুশি হয়েছে, খুশি হয়ে অল্প কিছু দিয়ে দিয়েছে। কেউ আবার খুশি হয়েছে কিন্তু হয়তো বা কিছু দিতে পারেনি, দেওয়ার মতো হয়তো তার ক্ষমতা নেই, সামর্থ্য নেই, কিন্তু প্রশংসা করেছে, বাহ দারুণ, একজন বহুরূপী, আমি তো একে সত্যিকার মানুষ বলে ভাবছিলাম, সত্যিকার ওই যে চরিত্রটা করছে ওই চরিত্রটা সত্যিকার চরিত্র, বাস্তব চরিত্র বলে মানছিলাম। ওটাই তখন তার জীবনে আসল পুরস্কার হয়ে ওঠে, প্রকৃত পুরস্কার হয়ে ওঠে। আর ওই পুরস্কার নিয়েই বহুরূপীরা দিনের পর দিন কাটিয়ে দেয়। ওটাই তাদেরকে বাঁচিয়ে রাখে, ওটাই তাদেরকে উজ্জীবিত করে রাখে, ওটাই তাদের আবার একটা নতুন চরিত্রকে বোঝার, সেই চরিত্রকে ফুটিয়ে তোলার মতো শক্তি দেয়। কিন্তু আমরা তাদের অবহেলা করি। আমরা জানি না যে একজন বহুরূপীর আড়ালে যে ব্যক্তি মানুষটা থাকে, সেই ব্যক্তি মানুষটার কষ্ট, সেই ব্যক্তি মানুষটার যন্ত্রণা, তার আবেগ অনুভূতি, তার না পাওয়া, তার হতাশা, দুঃখ কষ্ট সবই কিন্তু জড়িয়ে থাকে। হতে পারে বহুরূপীরা কী করে না, তার ভেতরের কষ্টটাকে আপাতত অবদমিত করে রেখে হাসি মুখে ওই বহুরূপীর চরিত্রটাকে ফুটিয়ে তোলে। কিন্তু আমরা যদি ওই বহুরূপীর আড়ালে ব্যক্তি মানুষটাকে কোনোদিন খোঁজার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে দেখব ওই ব্যক্তি মানুষ আমাদের মতোই, রক্তে মাংসে গড়া মানুষ, তো তারও কষ্ট হয়, তারও দুঃখ হয়, সেও অভাবে কাঁদে, তার পেটটাও কিন্তু খিদের জ্বালায় ছটপট করতে থাকে। তো এই বহুরূপীর সঙ্গে আমরা নিজেদেরকে মেলাবো, আমরাও এক অর্থে বহুরূপী, তার মানে যখন তুমি কোনো একটা জায়গায় কোনো কাজে গেছো বা কোনো কাজে তুমি ইনভলভ, তুমি কোনো কাজে সেখানে বসে রয়েছো, সেই কাজটাই তোমার কাছে অগ্রাধিকার পাবে। তোমার যে ব্যক্তিগত কষ্ট দুঃখ সেটাকে তোমাকে চেপে রাখতে হবে। এখন ধরো এই যে আমাকেই ধরো না কেন, তা আমার ভেতরে কষ্ট নেই, আমার ভেতরে কি দুঃখ নেই, আমার ভেতরে কি রাগ নেই, আমার ভেতরে কি অভিমান নেই,
আমার ভেতরে ওই মানুষের মতো সমস্ত অনুভূতিগুলো আছে, কিন্তু আমি এখন যে কাজটা করতে বসছি, এই কাজটা করতে বসে যদি আমার ওই ব্যক্তি জীবনের ব্যক্তিগত যে কষ্টটা, যন্ত্রণাটা যদি আমি এখানে প্রকাশ করি, আর যদি আমি তোমাদের সামনে অঝরে কাঁদতে থাকি, বাইরে যেরকম বৃষ্টি হচ্ছে ওই বৃষ্টির মতো আমার চোখ দিয়ে যদি জল ঝরে, তাহলে আমি কিন্তু এই মুহূর্তে আমার কাজে আমি ব্যর্থ। তাহলে আমাকে বাইরের মুখোশটা রেখে ভেতরের কষ্টটাকে চেপে রাখতে হবে। এক অর্থে আমরা প্রত্যেকটা মানুষও কিন্তু একভাবেই বহুরূপীর অভিনয় করে যাই। আর তোমরা এখন স্টুডেন্ট, ছাত্র ছাত্রী, কিন্তু কখনো কখনো দেখবে যে তোমাদের এই জীবনেও নিজের কষ্টটাকে, যন্ত্রণাটাকে লুকিয়েও সবসময় বা কখনো কখনো পরিস্থিতিতে হাসি মুখটাকে দেখাতে হবে, তখনও কিন্তু বহুরূপীর মতো অভিনয় করতে হবে। আর পরবর্তীতে উচ্চশিক্ষার ক্ষেত্রেই হোক বা আরও কর্মজীবনেই হোক বা সংসার জীবনেই হোক, যখন নিজেদের ব্যক্তিগত দুঃখ যন্ত্রণা তাকে কিন্তু আড়াল করতে হবে। আড়াল করে তোমাকে তোমার জায়গাতে তুমি হয়ে নিজেকে সামনে তুলে ধরতে হবে। তুমি হয়ে মানে তুমি ব্যক্তি, তুমি যে সেই তুমিটাকে লুকাতে হবে, কিন্তু তুমি প্রকৃতপক্ষে ওই মুহূর্তে যে কাজে বসে রয়েছো সেই কাজে তোমার ওই বাইরের যে আবরণটা সেটাকেই প্রকাশ করার জন্য তোমার ব্যক্তিগত যন্ত্রণাকে নিয়ন্ত্রণ করতে হবে বা অবদমিত করতে হবে। তাহলে আমরাও তো এক অর্থে বহুরূপীর মতো অভিনয় করে চলেছি। হ্যাঁ, এই পৃথিবীতে আমরা যারা এসেছি তারা কয়েকদিনের মাত্র অতিথি, তারা নিজেদের ভেতরের যন্ত্রণাটাকে কখনো কখনো অবদমিত করে অভিনয় করি, তারপরে অভিনয় শেষ হলে আমরা কিন্তু আবার চলে যাই। তাই এই অল্প সময়ের মধ্যে কে কোন কাজটা করতে দক্ষ, কে কোন কাজে বেশি অভিজ্ঞ, কে কোন কাজে নিজেকে সবথেকে বেশি প্রকাশ করতে পারবেন, সেটাই আগে খুঁজে দেখতে হবে। আর একবার যদি সেটা খুঁজে পাও, তাহলে বেঁচে থাকার মানেটাও কিন্তু তুমি বুঝে যাবে যে না, এই কারণেই আমি বেঁচে থাকছি, এই কারণে আমি বেঁচে থাকবো, যাই হয়ে যাক না কেন এই জন্য আমাকে বেঁচে থাকতে হবে। মানুষ বাঁচে তার শিল্পী সত্তাটাকে বজায় রাখার জন্য, আর শিল্পের মাধ্যমে সে তার শিল্পী সত্তাকে বজায় রাখতে পারে। তাই আজ থেকে তোমাদের দায়িত্ব হলো খুঁজে বের করা। কি খুঁজে বের করা? ভেতরে কার কোন শিল্পী সত্তাটা আছে, প্রকৃতপক্ষে কে কোন শিল্পে নিজেদেরকে তুলে ধরতে পারবে, মানে নিজেদের সৃজনশীলতাটাকে কোন শিল্পের মাধ্যমে প্রতিষ্ঠা করতে পারবে, সেটা কিন্তু খুঁজে দেখতে হবে। আর তাহলেই বুঝতে পারবে যে বহুরূপী গল্পটা তোমরা সার্থকভাবে বা যথার্থভাবে কিন্তু বুঝতে পেরেছো, উপলব্ধি করতে পেরেছো। এখানে বহুরূপী হরিদা একজন অত্যন্ত দরিদ্র মানুষ, অভাবী মানুষ। তিনি যদি চাইতেন কোনো দোকানের বিক্রি বাটার কাজ করতে পারতেন, তিনি যদি চাইতেন কারোর কাছে একটা চাকরি পেয়ে তিনি উপার্জন করতে পারতেন। সরকারি চাকরি নয়, কিন্তু বেসরকারি কম মাইনার 5 মাস খাটারও একটা চাকরি তিনি পেয়ে যেতে পারতেন। কিন্তু তিনি এই 5 মাস খাটার চাকরি করবেন না, তিনি দোকানের কাজ করবেনই না। কেন করবে না? তিনি কি অলস? তিনি কি অকর্মণ্য? তিনি কি কুঁড়ে? তা না, কিন্তু তিনি যদি অলস অকর্মণ্য হতেন তাহলে ওই এক একটা চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য যত সময় দিতে হয়, যত পরিশ্রম করতে হয়, ভাবনা চিন্তা করতে হয়, অনেকক্ষণ ধরে ভাবতে হয়, অনেকটা সময় ধরে ভাবতে হয় কীভাবে ফুটিয়ে তুলব, সেটা তিনি করতেন না। তার মানে তিনি কিন্তু পরিশ্রম করেন, যথেষ্ট পরিশ্রমী। তাহলে
তিনি বিক্রি বাটার কাজ করবেন না কেন, দোকানে চাকরি করবেই না কেন? কারণ তিনি একজন স্বাধীন চেতা মানুষ। আর স্বাধীন চেতা মানুষেরা সবসময় স্বাধীন থাকতে ভালোবাসেন আর স্বাধীনভাবে নিজেকে উজাড় করতে পারেন নিজের মতো করে। যেদিনকার একটু বেশি সময় পাচ্ছেন সেদিনকার তিনি বেশি সময় দিয়ে দিচ্ছেন। যেদিনকার তার মনে হচ্ছে আজকের মুড নেই, আজকের করবই না, ইচ্ছে করছে না, সেদিনকার তিনি করলেনই না। যেদিনকার তার মনে হচ্ছে একটু অল্প সময়ের জন্য আমি কাজ করব, করলেন। তার মানে স্বাধীন চেতা মানুষেরা কিন্তু ওই রকম বাধা ধরা সময়ের গণ্ডির মধ্যে থেকে কাজ করেন না। কিন্তু চাকরি করা মানে, দোকানের কাজ করা মানে কারোর না কারোর তত্ত্বাবধানে কাজ করতে হবে এবং তাকে সময়ানুবর্তী হতে হবে। তার মানে নির্দিষ্ট সময়ে যেতে হবে, পাংচুয়াল, আর নির্দিষ্ট সময়েই তিনি ছুটি পাবেন। দেরি করে যাওয়া, তাড়াতাড়ি আসা, এটা তো করতে পারবেন না। কোনো দিন তার মনে হলো আজকের ইচ্ছে করছে না, যাবো না, সেটাও করতে পারবেন না। তার জন্যই তার এই কাজ করা বা চাকরি করা হয়ে ওঠেনি। তার মানে স্বাধীন চেতা মানুষ স্বাধীনতাটাকে তিনি গুরুত্ব দেন। কারোর তত্ত্বাবধানে কাজ করা মানে মাথার উপরে বস আছে, বস যা বলবেন তাই করতে হবে। বস যদি বলে এইভাবে চলো, এইভাবে চলবেন। বস যদি বলেন এইভাবে করো, এইভাবে করবেন। কী হচ্ছে? রেকর্ড হচ্ছে, তাড়াতাড়ি বল, ওখানে রেকর্ড হচ্ছে তো। হ্যাঁ, তো টিভি খুলে দে, ইয়ে থাকুক, ওয়াইফাই থাকুক, আর কিচ্ছু করিস না। তো আমি যেখানে ছিলাম, তো শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, বাইরে মানে অঝোরে বৃষ্টি হয়ে যাচ্ছে, বাইরে অঝোরে বৃষ্টি হয়ে যাচ্ছে। এ বৃষ্টি তো বৃষ্টি নয় রে, এ হচ্ছে আমার ভেতরের কষ্ট কান্না হয়ে ভেসে যাচ্ছে। হ্যাঁ, তো রাজনৈতিক নেতা হতে পারবো? রাজনৈতিক নেতা হতে পারবো? আচ্ছা আচ্ছা, যাই হোক, পরে ভোটটা আমাকে দিস, যদি দাঁড়াই তাহলে বলবো দিস কর না। কোশ্চেন কি কোশ্চেন? হ্যাঁ, বললাম যে গান করাটা একটা শিল্প, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার হ্যাঁ ছবি আঁকাটা একটা শিল্প। হ্যাঁ, ছবি আঁকা, গান করা শিল্প। হ্যাঁ, কি বললি লাস্টেরটা, কি বললি বুঝতে পারলাম না, আর শুনতে পেলাম। গেম খেলা গেম খেলা, আরে বাস, ওটা মনের কথা। মানে তোমার মনের কথা আমার মুখ দিয়ে বের করবে, এটাই তোমার উদ্দেশ্য, তাই তো? আর ওটা তোমার মনের কথা। শোনো আমার কথা শোনো।